আমাদের প্রথমে দুইটা ওয়ার্ড চলে আসতেছে, সেটা হলো ডাইজেশন অ্যান্ড মেটাবলিজম। তো ডাইজেশন শব্দটার সাথে মোটামুটি আমরা সবাই পরিচিত। মেটাবলিজম এটাও আমরা অনেকে শুনছি। তো ডাইজেশনের বাংলা কি? ডাইজেশনের বাংলা হচ্ছে পরিপাক, আর মেটাবলিজম মানে হলো বিপাক। তাহলে দুইটা জিনিস কি এক? নও, কখনো এক না। দুইটার কনসেপ্ট দুই রকম। তাহলে ডাইজেশন জিনিসটা কি? ডাইজেশন হলো আমরা যে কঠিন তারপর জটিল খাবারগুলো খাই, এই খাবারগুলো আমাদের ডাইজেস্টিভ টিউবের মধ্যে যায়। যাওয়ার পরে কি হয়? এটা ভেঙে যায় বিভিন্ন এনজাইমের সহায়তায়, বিভিন্ন হরমোনের সহায়তায় ভেঙে যায়। ভেঙে কি হয়? সরল, তরল এবং দেহের গ্রহণ উপযোগী উপাদানে পরিণত হয়। এটুকু হলো ডাইজেশন বা পরিপাক। আর মেটাবলিজম কি? মেটাবলিজম হলো আমাদের যে সরল উপাদানগুলো তৈরি হলো ডাইজেশনের পরে, এই সরল উপাদানগুলো আমাদের শরীর ব্যবহার করে যে এনার্জি প্রোডাকশন করে, এই প্রক্রিয়াটা হলো আমাদের মেটাবলিজম। তাহলে ডাইজেশন এটা হচ্ছে শর্ট টার্ম প্রসেস। কারণ আমরা দেখি যে আমরা সকালে খাবার খাই, খাওয়ার পর আবার এই খাবারটা হজম হয়ে গেলে দেন আমাদের দুপুরে আবার খাওয়া লাগে। সো ডাইজেশন হলো শর্ট টার্ম প্রসেস। অন্যদিকে মেটাবলিজম এটা হলো লং টার্ম প্রসেস। দেন ডাইজেশন এটা কোথায় হয়? ডাইজেশনটা হচ্ছে অকার্স অনলি দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট। ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে হয়। ডাইজেস্টিভ ট্র্যাক্ট যদি বলি কোনটা, সেটা হলো আমাদের এই যে মাউথ থেকে শুরু করে যে অ্যানাল ক্যানাল পর্যন্ত, এই পুরাটাই ডাইজেস্টিভ ট্র্যাক্ট। কিন্তু আমাদের যে ডাইজেশনের রিয়াকশানগুলো, ওই রিয়াকশানগুলো মেইনলি হয় কোথায়? এই স্মল ইন্টেস্টাইন পর্যন্তই। বাকিগুলো হচ্ছে অ্যাবজর্পশনে হেল্প করে। আচ্ছা, এদিকে আমি না যাই। এখন হলো ডাইজেশন তাহলে কোথায় ঘটে? ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে। আর মেটাবলিজম যেহেতু আমাদের এনার্জি প্রোডাকশনের সাথে জড়িত, তাহলে আমাদের প্রতিটা সেলেরই কি দরকার? এনার্জি দরকার। এর জন্য মেটাবলিজম আমাদের বডির প্রত্যেকটা সেলের মধ্যে হবে। আবার ডাইজেশনে কি হয়? ডাইজেশন হচ্ছে ব্রেক ফুড ইন্টু স্মলার কম্পোনেন্ট। আর মেটাবলিজমে কি হয়? কনভার্ট ফুড ইন্টু এনার্জি। বলছি সব কথাই আগে বলে দিচ্ছি। আচ্ছা, এরপর দেখি কি আছে। এরপর হচ্ছে আমাদের মেটাবলিজম সম্পর্কে ইতিমধ্যে আমরা একটা ধারণা নিলাম, গ্রস কনসেপশন হয়ে গেছে। এখন হচ্ছে আমরা একটু যদি বইয়ের ভাষায় দেখতে চাই, তাহলে মেটাবলিজম হচ্ছে অনেকগুলা ইন্টিগ্রেটেড কেমিক্যাল অ্যাক্টিভিটিস। এই কেমিক্যাল অ্যাক্টিভিটিসগুলো কোথায় ঘটে? সেলুলার লেভেলে। এবং এদের মধ্যে কি আছে দেখো, কেউ কেউ অ্যানাবলিজমের সাথে জড়িত, আবার কেউ কেউ ক্যাটাবলিজমের সাথে জড়িত। তাহলে আমরা যদি বলি যে মেটাবলিজম ইজ দ্য সাম টোটাল অফ অল ইন্টিগ্রেটেড কেমিক্যাল অ্যাক্টিভিটিস অকারিং অ্যাট সেলুলার লেভেল হুইচ আর কনসার্নড উইথ অ্যানাবলিজম আর ক্যাটাবলিজম। তাহলে আমরা যদি এই সংখ্যাটাকে মুখস্থ করি, একটু ভেঙে ভেঙে যদি পড়ি, তাহলে সহজ হয়ে যাবে মুখস্থ করাটা। প্রথমে আমরা এতটুকু পড়বো যে মেটাবলিজম ইজ দ্য সাম টোটাল অফ অল ইন্টিগ্রেটেড কেমিক্যাল অ্যাক্টিভিটিস। তাহলে এরপর আমরা এতটুকু পড়বো কোথায় ঘটে? অকারিং অ্যাট সেলুলার লেভেলে ঘটে। এরপর এগুলা কীরকম হতে পারে? হুইচ আর কনসার্ন উইথ অ্যানাবলিজম আর ক্যাটাবলিজম, যেটা কিনা অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজমের সাথে জড়িত। আচ্ছা, তো অ্যানাবলিজম ক্যাটাবলিজম কি, এটা আমরা নেক্সটে জানবো। এখন এই মেটাবলিজমের মধ্যে কী কী থাকে? মেটাবলিজম হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল রিয়াকশান। এগুলো হচ্ছে লিভিং সিস্টেমের মধ্যে ঘটে এবং এই রিয়াকশানগুলোতে এনজাইম দরকার হয়, কোএনজাইম দরকার হয়, কোফ্যাক্টর দরকার হয়। এবং এইসব রিয়াকশান রেগুলেটেড হয় কি দিয়ে? হরমোন এবং ভিটামিন দিয়ে। আচ্ছা, তাহলে এবার আমরা আসি যে অ্যানাবলিজম জিনিসটা কি আর ক্যাটাবলিজম জিনিসটা কি। তাহলে মেটাবলিজমের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অ্যানাবলিজম আর ক্যাটাবলিজম। তো অ্যানাবলিজম কি? অ্যানাবলিজম হলো সিনথেটিক প্রসেস, মানে এখানে কোনো কিছু তৈরি হবে, অনেক ছোট ছোট জিনিস একসাথে হয়ে একটা বড় জিনিস তৈরি করবে, এটাই হলো আমাদের অ্যানাবলিজম। আর ক্যাটাবলিজম কি? ক্যাটা মানে হচ্ছে কাটা, তাহলে কেটে কী করি আমরা? ছোট করি। তাহলে ক্যাটাবলিজমে কী হবে? ক্যাটাবলিজমে হচ্ছে অনেক বড় জিনিস, একটা বড় জিনিস অনেকগুলো ছোট ছোট জিনিসে পরিণত হবে। এখন ক্যাটাবলিজমে আমাদের বাইরে থেকে শক্তি দেওয়াও লাগতে পারে, আবার শক্তি তৈরিও হতে পারে। অন্যদিকে আমাদের অ্যানাবলিজমের সময় কী হবে? সব সময় শক্তি দিতে হবে, মানে অ্যানাবলিজমে শক্তি ইউটিলাইজ হবে। আচ্ছা, এখন যদি আমরা সংজ্ঞাটা দেখি যে অ্যানাবলিজম ইট ইজ দ্য সিনথেটিক প্রসেস
concerned with synthesis of large complex substance from small simple molecules with utilization of energy. এখন অ্যানাবলিজমের শেষে যদি আমরা দেখি তাহলে দেখব যে সবসময় সিনথেসিস বা জেনেসিস এই ওয়ার্ডগুলো থাকে। যেমন এখানে দেখো যে গ্লাইকোজেনেসিস, লাইপোজেনেসিস, প্রোটিন সিনথেসিস। তাহলে আমাদের যদি জিজ্ঞেস করে, টিচাররা যদি জিজ্ঞেস করে যে বলো তো অ্যানাবলিক প্রসেস কী কী আছে, তখন তোমরা সহজে বলে দিতে পারবা গ্লাইকোজেনেসিস, লাইপোজেনেসিস, প্রোটিন সিনথেসিস। ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যানাবলিজমে কী থাকবে? সিনথেসিস এবং জেনেসিস। এখন আসি ক্যাটাবলিজম। ক্যাটাবলিজম তাহলে কী হবে? ওইটা ছিল সিনথেটিক প্রসেস, তাহলে ক্যাটাবলিজম হবে উল্টাটা, মানে ব্রেকডাউন প্রসেস, which is concerned with breakdown of large complex substance into smaller simpler form with or without release of energy. আগেই বলে দিচ্ছি আমি এইসব কথা, তো এখন দেখো ওটা মিলাই নাও। এখন হচ্ছে তাহলে ক্যাটাবলিজম কীভাবে চিনবো? ক্যাটাবলিজমের শেষে সবসময় কী থাকে? লাইসিস থাকে। যেমন দেখো গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস, প্রোটিওলাইসিস, লাইপোলাইসিস। তাহলে এই যে লাইসিস, লাইসিস মানে কি? ভেঙে যাওয়া, কোনো একটা জিনিস ভেঙে যাওয়া, এটাই আর কি। আচ্ছা, এখন এখানে একটা দুইটা ছবির মাধ্যমে দেখানো হয়েছে অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজম। অ্যানাবলিজমে আমরা দেখতে পাচ্ছি একটা বড় মলিকিউল, সেটা ভেঙে ছোট ছোট স্মলার মলিকিউলসে পরিণত হচ্ছে এবং এনার্জি প্রোডাকশন হচ্ছে, এটা হচ্ছে ক্যাটাবলিজম। আর এই যে অ্যানাবলিজম, অ্যানাবলিজমে কী হচ্ছে? অনেকগুলো স্মলার ইউনিট একসাথে হচ্ছে, এখানে এনার্জি দেওয়া লাগছে এবং একটা লার্জ মলিকিউল তৈরি করছে। আচ্ছা, এখন মেটাবলিক পাথওয়ে। এই যে মেটাবলিজমটা কতগুলো পাথওয়ের মাধ্যমে হয়ে থাকে। হতে পারে সেই পাথওয়েটা অ্যানাবলিক, হতে পারে ক্যাটাবলিক, আর হতে পারে দুইটাই। সেটা কি বলে? অ্যামফিবলিক। আচ্ছা, আমরা জানবো আস্তে ধীরে। তো এই মেটাবলিক পাথওয়েতে আমাদের বিভিন্ন রিয়াকশান থাকবে। তো এই রিয়াকশানে প্রথমে যে থাকবে সাবস্ট্রেট মানে বিক্রিয়ক, সে পরবর্তী রিয়াকশানের জন্য উৎপাদে পরিণত হবে এবং উৎপাদে পরিণত হওয়ার পরে পরবর্তী যে রিয়াকশন হবে ওই রিয়াকশানে আবার সে বিক্রিয়ক হিসেবে কাজ করবে। যেমন আমরা যদি দেখি যে একটা স্টার্টিং মলিকিউল হচ্ছে এ, এই স্টার্টিং মলিকিউল 1 নম্বর রিয়াকশানের মাধ্যমে মলিকিউল বিতে পরিণত হলো। এই বি মলিকিউল আবার 2 নম্বর রিয়াকশানের জন্য কী হিসেবে কাজ করবে? সাবস্ট্রেট হিসেবে কাজ করবে। তারপর সি মলিকিউল তৈরি করবে। দেন এই সি মলিকিউল কী করবে? 3 নম্বর রিয়াকশানের জন্য সাবস্ট্রেট হিসেবে কাজ করবে। অথচ এটা কিন্তু ছিল, এই সি মলিকিউলটা ছিল 2 নম্বর রিয়াকশানের প্রোডাক্ট। তাহলে এটা দিয়ে বোঝাচ্ছে এই কনসেপ্টটা যে এই মেটাবলিক পাথওয়েতে 1 নম্বর রিয়াকশানে যে সাবস্ট্রেট হিসেবে কাজ করবে, দেখা যাবে পরবর্তী রিয়াকশানে সে হয়ে যাবে প্রোডাক্ট। এরপর ওই প্রোডাক্টটি আবার তারপরে রিয়াকশানে সাবস্ট্রেট হিসেবে কাজ করবে। এভাবে আর কি রিয়াকশানগুলো সামনের দিকে আগাইতে থাকবে। আচ্ছা, এখন হচ্ছে এই যে আগে বলে ফেলছি আমি যে মেটাবলিক পাথওয়ে হচ্ছে 3 রকম, একটা অ্যানাবলিক পাথওয়ে, ক্যাটাবলিক পাথওয়ে আর অ্যামফিবলিক পাথওয়ে। তাহলে অ্যানাবলিক পাথওয়ে মানে কি? এখানে অবশ্যই অ্যানাবলিজম হবে। আর ক্যাটাবলিক পাথওয়ে মানে কি? কনসার্ন উইথ ক্যাটাবলিজম, এখানে ক্যাটাবলিজম হবে। আর অ্যামফিবলিক পাথওয়ে, এখানে কি হবে? 2 ধরনের রিয়াকশানই থাকতে পারে, অ্যানাবলিজমও থাকতে পারে, ক্যাটাবলিজমও থাকতে পারে। আচ্ছা, তো এখানে একটা ছবি দেওয়া আছে এবং কিছু কথাবার্তা লেখা আছে। এটা হচ্ছে রিটেনে আসে, মেইনলি মুখস্থ করতে হবে রিটেনের জন্য। এখানে দেখানো হয়েছে যে আমাদের মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি কি পাথওয়েগুলো হয়, মেটাবলিক পাথওয়ে কোনগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরে হয়, ওগুলো এখানে লেখা আছে। তো এগুলো তোমরা একটু দেখে নিও। আচ্ছা, এরপর এখানে কিছু পাথওয়ে দেওয়া আছে যেগুলো হচ্ছে সাইটোপ্লাজমে হয়। তাহলে আগের এইগুলো ছিল মাইটোকন্ড্রিয়ার ভিতরে আর এগুলো হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে। আচ্ছা, এগুলো দেখে নিবা তোমরা, বইয়ে আছে বা আমি স্লাইড দিয়ে দিব দরকার হয়। আচ্ছা, তারপর হচ্ছে মেটাবলিক ফুয়েল। আচ্ছা, ফুয়েল জিনিসটা কেন দরকার? কারণ জ্বালানি ছাড়া কি আমাদের কোনো রিয়াকশান চলে না।
যে কোনো কাজ হতে হলে আমাদের জ্বালানি দরকার হয়। তাহলে এই যে মেটাবলিজম, এগুলো তো অনেক রিয়াকশান, তাহলে এই রিয়াকশানগুলোতে আমাদের ফুয়েল দরকার হবে। তো ওই ফুয়েল কারা? ওই ফুয়েলস হচ্ছে, দেখো আমি একটু পড়ি যে মেটাবলিক ফুয়েলস আর বায়োমলিকিউলস। এটা হচ্ছে বায়োমলিকিউলস দ্যাট প্রডিউস এনার্জি, যেগুলো হচ্ছে এনার্জি তৈরি করে থ্রু অক্সিডেশনের মাধ্যমে, অ্যান্ড প্রোভাইড কার্বন ফর প্রোটোপ্লাজমিক মেকআপ, এবং কী করে? কার্বন তৈরি করে। এই কার্বনগুলো কী করে? প্রোটোপ্লাজমের যে ক্ষয় সেগুলো হচ্ছে পূরণ করে। তাহলে এরকম মেটাবলিক ফুয়েল কারা আছে, বায়োমলিকিউলসগুলো কারা কারা আছে, সেটা হচ্ছে গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড এবং কিটোন বডি। এটা এমসিকিউতে আসতে পারে, আবার ভাইভাতেও জিজ্ঞেস করতে পারে। তাহলে মেটাবলিক ফুয়েলগুলো কী কী? গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড এবং কিটোন বডি। এগুলো হচ্ছে আমাদের ওই যে ডাইজেশনের যে এন্ড প্রোডাক্টগুলো, ওগুলাই হচ্ছে আসলে মেটাবলিক ফুয়েল হিসেবে কাজ করে। তো এই মেটাবলিক ফুয়েল থেকে আমাদের এনার্জি প্রডিউস হয়, এবং এগুলা কি হয়? কার্বন প্রোভাইড করে। এই কার্বনগুলো আমাদের প্রোটোপ্লাজমের যে ক্ষয় সেটাকে পূরণ করে। আচ্ছা, তো আমরা একটু দেখি যে ব্রেন টিস্যুর জন্য কোন কোন ফুয়েল দরকার হয়। ব্রেন টিস্যুর জন্য আমাদের মেটাবলিক ফুয়েল হিসেবে কাজ করে গ্লুকোজ নর্মাল অবস্থায়, আর যখন ফাস্টিং অ্যান্ড স্টারভেশন স্টেটে থাকি তখন সে গ্লুকোজ এবং কিটোন বডি দুইটাই। তারপর হার্টের জন্য আমাদের নর্মাল স্টেটে মেটাবলিক ফুয়েল হিসেবে কাজ করে ফ্যাটি অ্যাসিড, আর ফাস্টিং অ্যান্ড স্টারভেশনে ফ্যাটি অ্যাসিড এবং কিটোন বডি। তো ফাস্টিং অ্যান্ড স্টারভেশনে মোটামুটি দেখতে পাচ্ছি যে স্কেলিটাল মাসেল, সেখানেও ফ্যাটি অ্যাসিড এবং কিটোন বডি মেটাবলিক ফুয়েল হিসেবে কাজ করে, আর নর্মাল স্টেটে গ্লুকোজ। আসলে গ্লুকোজ এটাই তো আমাদের শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ আধার। গ্লুকোজকে কী বলা হয়? শক্তি আধার। কার্বোহাইড্রেট থেকে আমরা মেইনলি বেশি শক্তি পাই। তো কার্বোহাইড্রেট ভেঙে কী হয়? গ্লুকোজ তৈরি হয়। তাহলে অ্যাকচুয়ালি মেটাবলিক ফুয়েল সবচেয়ে বেশি কোনটা থাকে? সেটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর হচ্ছে প্যারাডাইম অফ মেটাবলিজম। প্যারাডাইম বলতে এরকম একটা কনসেপ্টকে বোঝায় যে মেটাবলিজমের মধ্যে কতগুলো স্টেপের মাধ্যমে মেটাবলিজমটা হয়, এটাই আর কি। তো এই যে মেটাবলিজমের প্যারাডাইম, এটার মধ্যে আছে 3 ধরনের রিয়াকশান। একটা হচ্ছে প্রাইমারি মেটাবলিজম, রিয়াকশান না অ্যাকচুয়ালি ফেজ বলা যায়। 3 ধরনের পর্যায় আছে। একটা হচ্ছে প্রাইমারি, একটা সেকেন্ডারি মেটাবলিজম, আর একটা হলো টারশিয়ারি মেটাবলিজম। তাহলে আমরা একে একে আসি যে প্রাইমারি মেটাবলিজমে কী হয়? সহজ কথা, প্রাইমারি মেটাবলিজমে ডাইজেশন হয়। ফুড ম্যাটেরিয়ালসের ডাইজেশন হওয়ার পরে অ্যাবজর্বেবল এবং সিম্পল যে ইউনিটগুলো, সেই ইউনিটগুলোতে পরিণত হয়। তাহলে কার্বোহাইড্রেট থেকে কি তৈরি হবে? গ্লুকোজ তৈরি হবে। প্রোটিন থেকে কি তৈরি হবে? অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে। আর লিপিড থেকে কি হবে? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি হবে। তো এই যে আমাদের কমপ্লেক্স ফুড ম্যাটেরিয়ালস থেকে সিম্পল অ্যাবজর্বেবল ইউনিটে পরিণত হয়, এই যে এই রিয়াকশনটা, এটাই হচ্ছে আমাদের প্রাইমারি মেটাবলিজম। এটা হচ্ছে ফার্স্ট ফেজ অফ ক্যাটাবলিজম। আচ্ছা, এখন আমরা দেখি সেকেন্ডারি মেটাবলিজমে কি হয়। সেকেন্ডারি মেটাবলিজমে এসে আমাদের যে ডাইজেশনের এন্ড প্রোডাক্ট ছিল, কি ছিল? ওই যে গ্লুকোজ, তারপর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল। এগুলো কি হবে? এগুলো বিভিন্ন ক্যাটাবলিক অর অ্যানাবলিক যে কোনো রুটের মধ্যে যেতে পারে। যাওয়ার পর এখান থেকে কিছু জিনিস সিনথেসিস হবে, এবং কি হবে? এটিপি জেনারেট হবে। সাথে করে কি তৈরি করবে? রিডিউসড কোএনজাইম। রিডিউসড কেন বলছি? আমাদের রেসপিরেটরি চেইনের মধ্যে NADH, তারপর হচ্ছে FADH, এগুলা কোএনজাইমগুলো থাকে। তো এটার সাথে যখন একটা এক্সট্রা করে এই যে হাইড্রোজেন যুক্ত হয়, তখন সেটা হয়ে যায় কি? রিডিউসড। তাইলে এই রিডিউসড কোএনজাইমগুলো আমাদের তৈরি হবে অক্সিডেটিভ প্রসেসের মাধ্যমে। তাহলে এটার মধ্যে তাহলে সেকেন্ডারি মেটাবলিজমে কী হবে? সেকেন্ড অ্যান্ড থার্ড ফেজ অফ ক্যাটাবলিজম এটা থাকবে। আচ্ছা, তারপর টারশিয়ারি মেটাবলিজমে কী হবে? তাহলে সেকেন্ডারি মেটাবলিজমে যেই জিনিসগুলো তৈরি হয়েছিল, ওই জিনিসগুলোকে আমরা টারশিয়ারি মেটাবলিজমে ব্যবহার করে কি তৈরি করব? হিউজ এনার্জি তৈরি করব। থ্রু কিসের মাধ্যমে? রেসপিরেটরি চেইনের মাধ্যমে। রেসপিরেটরি চেইন জিনিসটা কি? এটা আমরা দেখব। তাহলে ইয়ার দ্য রিডিউসড কোএনজাইম NADH2 FADH2 জেনারেটেড ডিউরিং ইন্টারমিডিয়ারি মেটাবলিজম। তাহলে যে ইন্টারমিডিয়ারি মেটাবলিজমে আমাদের এই রিডিউসড কোএনজাইম তৈরি হলো, এগুলার কি হবে? অক্সিডেশন হবে। অক্সিডেশন হলে কি হবে?
রেসপিরেটরি চেইনে অক্সিডেশন হবে, হয়ে কি তৈরি করবে? সিমালটেনাস একই সাথে প্রোডাকশন অফ এটিপি অ্যান্ড ওয়াটার, এটিপি এবং পানি তৈরি করবে। তাহলে এই গেল আমাদের প্যারাডাইম। এখন যদি আমরা একটু ফ্লোচার্ট আকারে দেখি প্রাইমারি মেটাবলিজম, তাহলে কি হবে? ওই ডাইজেশনের প্রসেসগুলাই হবে, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এগুলা ভেঙে গিয়ে কি তৈরি করবে? অ্যাবজর্বেবল ইউনিট, সিম্পল ইউনিট, এন্ড প্রোডাক্ট যাই বলি না কেন, সেই কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ, প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড, লিপিড থেকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। এরপর ইন্টারমিডিয়েট মেটাবলিজমে এসে কী হবে? এই যে প্রাইমারি মেটাবলিজমের এন্ড প্রোডাক্ট, এগুলো আমাদের কি করবে? বিভিন্ন অ্যানাবলিক রুট অথবা ক্যাটাবলিক রুটের মাধ্যমে যাবে, যাওয়ার পরে কি তৈরি করবে? রিডিউসড কোএনজাইম তৈরি করবে। রিডিউসড কোএনজাইম কেন? NAD2H FAD2H, এর ভেতরে আমাদের এনজাইম থাকে NADH এবং FADH, যেহেতু এর সাথে একটা এক্সট্রা হাইড্রোজেন থাকে, এই জন্য এগুলো রিডিউসড কোএনজাইম। তারপর টারশিয়ারি মেটাবলিজমে এসে কী হবে? রিডিউসড কোএনজাইমগুলো রেসপিরেটরি চেইনের মধ্যে যাবে, যাওয়ার পর এখানে গিয়ে কী তৈরি করবে? এটিপি এবং একই সাথে পানি। তাহলে এই যে পুরো ব্যাপারটা, এটাকেই বলা হচ্ছে প্যারাডাইম অফ মেটাবলিজম। তারপর এখানে একটা বায়ো এনার্জেটিক্সের কনসেপ্ট দেওয়া হয়েছে। বায়ো এনার্জেটিক্স তার মানে বোঝা যাচ্ছে যে এই শক্তি নিয়ে যেখানে আলোচনা করা হয় এরকম সামথিং। তাহলে আমরা একটু দেখি বায়ো এনার্জেটিক্স জিনিসটা কি। ইট ডিলস উইথ ট্রান্সফার অ্যান্ড ইউটিলাইজেশন অফ এনার্জি ইন বায়োলজিক্যাল সিস্টেম। তাহলে বায়োলজিক্যাল সিস্টেমে এনার্জি ট্রান্সফার এবং ইউটিলাইজেশনের সাথে যে কথাবার্তা সেগুলো নিয়ে আসলে ডিল করে বায়ো এনার্জেটিক্স। তো এখানে আমাদের হচ্ছে যত ধরনের রিয়াকশান হয় আর কি বায়োলজিক্যাল সিস্টেমে, এটা দুই রকম হতে পারে। একটা হতে পারে এন্ডারগনিক রিয়াকশান বা এন্ডোথার্মিক রিয়াকশান, আরেকটা হতে পারে এক্সারগনিক রিয়াকশান। তাহলে বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন এন্ডারগনিক রিয়াকশান কি? এন্ডারগনিক রিয়াকশান হচ্ছে যেই সমস্ত কেমিক্যাল রিয়াকশান এনার্জি ব্যবহার করে, বাইরে থেকে এনার্জি দিতে হয়, সেটাই হচ্ছে আমাদের এন্ডারগনিক রিয়াকশান। আর যেই সমস্ত রিয়াকশান শেষে শক্তি উৎপন্ন হয় সেটাই কি? এক্সারগনিক রিয়াকশান। তাহলে আমরা যদি একটু দেখি অক্সিডেশন অফ গ্লুকোজ, এয়ার এনার্জি ইজ রিলিজড। যেহেতু গ্লুকোজের অক্সিডেশনের মাধ্যমে এনার্জি প্রডিউস হয়, সো এটা কি হবে? এক্সারগনিক রিয়াকশান হবে। আচ্ছা, অন্যদিকে গ্লাইকোজেনোলাইসিস, এখানে কোনো এনার্জি প্রডিউস হয় না, এই জন্য এটা কী হবে? এক্সারগনিক রিয়াকশান হবে, এন্ডারগনিক রিয়াকশান হবে। আচ্ছা, এরপর আমাদের এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে পাথওয়ে অফ এটিপি ফর্মেশন বা এনার্জি ইয়েল্ডিং মেটাবলিক প্রসেস। পরীক্ষায় অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করে বা আসে রিটেনে আসে যে তোমার হচ্ছে কোন কোন পাথওয়ের মাধ্যমে এটিপি ফর্মেশন হয় বা শক্তি তৈরি হয়, তখন এগুলা কিন্তু লিখতে হবে। কী কী আছে? অক্সিডেটিভ ফসফোরাইলেশন, গ্লাইকোলাইসিস, TCA সাইকেল, বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড। তাহলে মোটামুটি আমাদের বেশিরভাগ অক্সিডেটিভ প্রসেস ওগুলাতে কি হয়? এনার্জি প্রডিউস হয়। তাছাড়াও ওই যে আমরা ছোটোবেলায় জানি যে গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজ ভেঙে যায়, গ্লুকোজ ভেঙে গিয়ে শক্তি তৈরি করে, এটাও তাইলে কি হবে? এটাও তাইলে এনার্জি ইয়েল্ডিং বা এটিপি ফর্মেশন হবে এখান থেকে। এরপর TCA সাইকেল, এখান থেকেও অনেক এটিপি তৈরি হয়, এটা আমরা ছোটোবেলা থেকেই জানি। আর সাথে কি? বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, এটাও একটা অক্সিডেটিভ প্রসেস। আচ্ছা, এরপর এখানে আমাদের কিছু এনার্জি কম্পাউন্ড আছে। এনার্জি কম্পাউন্ড জিনিসটা কি? যেগুলো অ্যাকচুয়ালি তৈরি হয়, যেগুলোর মধ্যে এনার্জি জমা থাকে, ওগুলাই হচ্ছে এনার্জি কম্পাউন্ড। এখন এই এনার্জি কম্পাউন্ড কিছু আছে লো এনার্জি কম্পাউন্ড, কিছু আছে হাই এনার্জি কম্পাউন্ড। তো লো এনার্জি কম্পাউন্ড কারা? যেসব এনার্জি কম্পাউন্ড -7.3 কিলো ক্যালোরি পার মোল এর চেয়ে কম পরিমাণ এনার্জি লিবারেট করে, তারাই হলো লো এনার্জি কম্পাউন্ড। তাহলে আমরা আইডিয়াল ধরছি কাকে? -7.3 কিলো ক্যালোরি। এটা আবার এতটুকু শক্তি আবার কে লিবারেট করে? এতটুকু এনার্জি কিন্তু আমাদের এটিপি লিবারেট করে। তাহলে এটিপির সাথে তুলনা করেই আমাদের লো এবং হাই এই দুইটা কম্পাউন্ডে ভাগ করা হচ্ছে।
তাহলে লো এনার্জি কম্পাউন্ডগুলো কী কী আছে? এডিপি, গ্লুকোজ 1 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট। তো এটা কিন্তু আমি দেখছি যে তোমাদের হচ্ছে বিডিএসের মধ্যে প্রফেশনাল পরীক্ষায় এই কোশ্চেনটা আসছে যে নেম সাম লো এনার্জি কম্পাউন্ড আর হাই এনার্জি কম্পাউন্ড, এরকম আসছে। সো এরকম এগুলো আসতে পারে রিটার্নের জন্য। তাহলে এটা ইম্পর্টেন্ট যে আমরা লিখে দিয়ে এই উদাহরণগুলো লিখে দিব যে এডিপি, তারপর হচ্ছে গ্লুকোজ 1 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট। আচ্ছা, তারপর তাহলে হাই এনার্জি কম্পাউন্ড কোনগুলো? হাই এনার্জি কম্পাউন্ড হচ্ছে দ্য কম্পাউন্ড উইচ লিবারেট মোর দ্যান -7.3 কিলো ক্যালোরি পার মোল। যারা হচ্ছে -7.3 কিলো ক্যালোরি মোলের চেয়ে বেশি পরিমাণে এনার্জি লিবারেট করে তারা হলো হাই এনার্জি কম্পাউন্ড। হাই এনার্জি কম্পাউন্ডের মধ্যে কী কী আছে তাহলে? ফসফেনল পাইরুভেট, তারপর হচ্ছে কার্বোমাইল ফসফেট, 1,3-বিস ফসফোগ্লিসারেট, তারপর হচ্ছে অ্যাসিটাইল ফসফেট, দেন হচ্ছে এটিপি তো আছেই, এবং অ্যাসিটাইল কোয়ে। তাহলে এগুলো একটু মুখস্থ করে নিতে হবে, কয়েকবার পড়লে মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা চার্ট দেওয়া আছে। তাহলে এই যে এটাকে স্ট্যান্ডার্ড ধরা হচ্ছে এটিপিকে। এটিপির চেয়ে যারা বেশি শক্তি রিলিজ করে তারা হচ্ছে হাই এনার্জি কম্পাউন্ড, যারা কম রিলিজ করে তারা হচ্ছে লো এনার্জি কম্পাউন্ড। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি বায়োলজিক্যাল অক্সিডেশন। এটা আসলে খুবই সিম্পল। অক্সিডেশন কি এটা আমরা সবাই জানি। অক্সিডেশন জিনিসটা হলো কি যে জারণ, আর জারণ মানে কি ইলেকট্রনের ছাড়ন অথবা হাইড্রোজেনের সংযোজন। তাহলে আমরা যদি দেখি যে কেমিক্যালি অক্সিডেশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রিমুভাল অফ ইলেকট্রন। অক্সিজেন হচ্ছে রিমুভাল অফ ইলেকট্রনের ছাড়ন। এরপর তাহলে হচ্ছে যে অক্সিডেশনটা আমাদের বায়োলজিক্যাল সিস্টেমে হয় সেই অক্সিডেশনটা আমরা কি বলবো? বায়োলজিক্যাল অক্সিডেশন। তাহলে দ্য অক্সিডেশন দ্যাট টেক্স প্লেস ইন দ্য বায়োলজিক্যাল সিস্টেম ইজ কল্ড বায়োলজিক্যাল অক্সিডেশন। আচ্ছা, এরপর many biological oxidation can take place without participation of molecular oxygen. Oxidation, either biological or chemical, is always accompanied by reduction. তাহলে আমরা পড়ছি যে আগে জানতাম ছোটোবেলায় যে জারণ বিজারণ যুগপতভাবে ঘটে বা একই সাথে ঘটে। তাহলে যেখানে অক্সিডেশন হবে সেখানে একটা রিডাকশন থাকবে। আচ্ছা, এখন কী কী এনজাইম অক্সিডেশনের সাথে জড়িত? অক্সিডেজ, তারপর হচ্ছে হাইড্রোপার অক্সিডেজ, দেন হচ্ছে ডিহাইড্রোজিনেজ অ্যান্ড অক্সিজিনেজ। তাহলে যে অক্সি কথাটা দিয়েই তিনটা আছে, সেটা কী কী? অক্সিডেজ, তারপর হলো হাইড্রোপার অক্সিডেজ এবং অক্সিজিনেজ, আর একটা কী মনে রাখবো? ডিহাইড্রোজিনেজ। আচ্ছা, এটা পরীক্ষা আসে, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। রিডেন, ভাইভা, এমসিকিউ সব জায়গায় লাগবে। এরপর হচ্ছে আমাদের প্রিন্সিপাল অফ বায়োলজিক্যাল অক্সিডেশন। এটা যদি আমরা একটু দেখি যে কী হয়, কমপ্লেক্স অর্গানিক মলিকিউল লাইক কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট আর 2 কার্বন কম্পাউন্ড, এগুলো কী হয়? ডিগ্রেডেড ইন্টু অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হয়। হওয়ার পর কী হয়? দেন 2 কার্বন কম্পাউন্ড মানে অ্যাসিটাইল কোয়ে আর ব্রকেন ডাউন থ্রু সিরিজ অফ কেমিক্যাল স্টেপ লিবারেটিং কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড রিডিউসিং ইকুইভ্যালেন্ট। তো রিডিউসিং ইকুইভ্যালেন্ট কোনগুলো? ওই যে আমরা পড়ছিলাম NAD2H, FAD2H, রিডিউসড কোএনজাইম, ওগুলো কিন্তু রিডিউসিং ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তো কী হবে? প্রথমে অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে, প্রোটিন, ফ্যাট এগুলো ভেঙে, তারপর অ্যাসিটাইল কোয়ে থেকে তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড এবং এই যে হাইড্রোজেন বা রিডিউসিং ইকুইভ্যালেন্ট। এরপর এই হাইড্রোজেনগুলো কী হবে? আমাদের রেসপিরেটরি চেইনের মধ্যে যাবে, যাওয়ার পর ওইখানে বিভিন্ন মলিকিউল টুল থাকবে, ওগুলোর সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে? অক্সিজেন এবং ওয়াটার এবং এনার্জি। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল অফ বায়োলজিক্যাল অক্সিডেশন। তাহলে রেসপিরেটরি চেইনের মধ্যে গিয়ে কিভাবে কোন মেকানিজমে এই এনার্জি, এই ওয়াটার তৈরি হয় সেগুলো আমরা পরবর্তীতে দেখব। রেসপিরেটরি চেইন যখন আমি পড়াবো তখন এগুলা দেখব। এখন আমরা একটু দেখি যে বায়োলজিক্যাল অক্সিডেশনের মেকানিজম কী কী। 1 নম্বর কি? অ্যাডিশন অফ অক্সিজেন। 2 নম্বর কি? রিমুভাল অফ ইলেকট্রন। আরেকটা কি? রিমুভাল অফ হাইড্রোজেন বা ডিহাইড্রোজিনেশন। আমি তখন এখানে এই যে রিয়াকশনটা দেখাইছে যে ইলেকট্রন, রিমুভাল অফ ইলেকট্রন, প্রথমে ফেরাস আয়ন ছিল Fe2+, এখানে আরেকটা ইলেকট্রন যখন ছেড়ে দিয়েছে তখন হয়েছে কি? Fe3+। ঠিক আছে, আচ্ছা। এরপর রিমুভাল অফ হাইড্রোজেন, যেটা হচ্ছে ডিহাইড্রোজিনেস, সেখানে কি হচ্ছে একটু দেখি যে প্রথমে একটা বায়োমলিকিউল ছিল, ওই বায়োমলিকিউলের মধ্যে 2টা হাইড্রোজেন ছিল, M2H। তাহলে যে 2টা হাইড্রোজেন ছিল, এখানে ডিহাইড্রোজিনেস এনজাইম যখন এই রিয়াকশানে কাজ করছে
তখন কি হয়েছে, দুইটা হাইড্রোজেন রিমুভ হয়ে গেছে এবং এম মলিকিউলটা অক্সিডাইজড ফর্মে চলে আসছে। তাহলে এই যে অক্সিডাইজড কোএনজাইম যেগুলো ছিল NAD FAD, এই NAD FADর সাথে আমাদের এই হাইড্রোজেনগুলা, যে হাইড্রোজেনগুলো রিমুভ হইলো ওগুলা পরবর্তীতে যুক্ত হয়ে গেছে, হয়ে কী তৈরি করছে NAD2H এবং FAD2H। আচ্ছা, আজকের ক্লাস এখানেই শেষ করব, আর আগামী দিন আমরা ইনশাল্লাহ রেসপিরেটরি চেইন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন যেটাই বলি না কেন এটা দেখব। এটা আসলে রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি দেখলাম যে প্রফেশনাল পরীক্ষায়